নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যাবার সাহস হচ্ছে না। হবেই বা কি করি? কত বছর পর বাড়ির সামনে আসলাম। আজ থেকে প্রায় 12 বছর আগে এই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম শুধুমাত্র অবহেলার কারণেই। আজ আবার ফিরে এসেছি। ফিরে আসার দুইটা কারণ, প্রথমত আমার দাদি অসুস্থ তাই, আর দ্বিতীয়ত সেটা না হয় রহস্যই থাক, বাড়ির ভেতরে গিয়েই না হয় পরিচয়টা দেই। আমার বাবারা 2 ভাই, বড় চাচার 1 ছেলে 1 মেয়ে। আমরা 2 ভাই, আমি আর ইমন। আমাদের কোনো বোন নেই। বাবা বড় বিজনেসম্যান। ছোট থাকতে কখনো বাবার সঙ্গ পাইনি। মাও নিজের সময় কাটানোর জন্য স্কুল শিক্ষকের পেশায় নিযুক্ত হন। বাড়িতে আমি আর দাদি আর বড় ভাইয়া ইমন থাকতাম, আর কাজের লোক। চাচা চাচিরা বিদেশে থাকে। বড় ভাইয়া ছোটবেলা থেকেই আমাকে ভালোবাসতো না, সবসময় আমার সাথে ঝগড়া করত, আর আমার নামে উল্টাপাল্টা বলেই বাবার কাছে নালিশ করত, আর বাবা আমাকে মারত। এইভাবেই অবহেলা পেতাম আমি। মাও বড় ভাইয়াকে বেশি ভালোবাসতো, আমাকে শুধু দাদিই ভালোবাসত। আমি যখন ক্লাস 8-এ পড়ি, সেই বছর বাড়ি থেকে পালিয়ে যাই। বাড়ি থেকে পালানোর কারণ ছিল ভাইয়া টাকা চুরি করে আমার কথা বলেছে যে আমি চুরি করেছি। বাবা আমাকে অনেক মারে, মাও কিচ্ছু বলেনি। সেই দিন রাগ করে আমি বাড়ি থেকে চলে আসি, আর আজ এত বছর পর বাসায় ফিরলাম। আর আজ আমি প্রতিষ্ঠিত। আমাকে ওপর মহল থেকে এখানে একটা মিশনের জন্য পাঠানো হয়েছে। আর এখানে এসে জানতে পারি দাদি খুব অসুস্থ, তাই এখানেই আসি, না হলে অন্য কোনো ফ্ল্যাটে উঠতাম। বাড়ির গেট দিয়ে ঢুকলাম, বাড়ির সামনে কয়েকটা গাড়ি দেখতে পেলাম, হয়তোবা কেউ এসেছে। বাড়ির সব রুম আমার চেনা ছিল, এবং দাদির রুমও। তাই আমি দাদির রুমের দিকে যেতে লাগলাম। দাদির রুম থেকে অনেক শব্দের আওয়াজ পাচ্ছি। আমি দাদির রুমের সামনে আসলাম, তখনই আমার সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। দেখতে খুব সুন্দর। মেয়েটা আমাকে বলল, আপনি কে? আপনাকে আগে তো এই বাড়িতে দেখিনি। আমার মুখে মাস্ক, তাই মেয়েটা আমার মুখ ভালো করে দেখতে পাচ্ছে না। মেয়েটাকে ভালো করে দেখলাম, কিন্তু চিনতে পারলাম না। এই বয়সী মেয়ে তো আমাদের বাড়িতে একটাই থাকতে পারে, সে আমার চাচাতো বোন মুন্নি। তাহলে ও কি আমার চাচাতো বোন? এটা ভাবতে লাগলাম। কি হলো, কথা বলুন। আপনি কে? কেন? অবহেলার পাত্র। মানে? সব মানের উত্তর হয় না। তখন মেয়েটা আপু আপু বলে কাউকে ডাক দিল। মুহূর্তেই আরো কয়েকটা মেয়ে এলো। এই মেয়েটা আমার থেকে বড় হবে। কি হয়েছে দিশা, এত ডাকাডাকি করতেছিস কেন? ও, তাহলে এই মেয়েটার নাম তিশা। তাহলে এই মেয়েটা আমার চাচাতো বোন না। আপু, এই লোকটাকে জিজ্ঞেস করেছি উনি কে, কিন্তু কোনো কথাই বলছে না। এই আপনি কে? আর আমাদের বাড়িতেই বা আসলেন কি করে? হেঁটে হেঁটে এসেছি। দেখছো কি ফালতু ছেলে, ওকে এক্ষুনি বের করে দাও বাড়ি থেকে। আপনারা কারা? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরই বলছে আমরা কে? বুঝলাম না, আপনাদের বাড়ি মানে? মানে হচ্ছে আমি এই বাড়ির বড় ছেলে ইমনের বউ, আর ও আমার বোন। ও, তাহলে এ আমার বড় ভাইয়ের বউ, আর এ আমার বড় ভাইয়ের শালিকা। শুনুন, দাদুর রুমে যাব। এই, এখন কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আগে বলুন আপনি কে? আমি তো মানুষ। তিশা জোরে জোরে কথা বলছিল, তাই দাদুর রুম থেকে একটা মহিলা এসে বলল, মা এমনিতেই অসুস্থ, আর ডাকাডাকি করে কথা বলছো কেন তোমরা? দেখুন কাকিমা, এই লোকটা কখন থেকে আজে বাজে কথা বলছে। আমাকে দেখিয়ে বলল। মহিলাটা আমার দিকে ঘুরতেই আমি তাকে চিনে ফেললাম। এ হলো আমার কাকি। ছোটবেলায় আমি যখন এখানে থাকতাম তখন কাকিমারা বিদেশে থাকতো, এখন মনে হয় এসে পড়েছে। কে তুমি? আমি রিমন। রিমন বলার সাথে কাকি একটু পিছে সরে গেল, হয়তো বুঝে গেছে আমি তার দেবরের ছেলে। কাকি সরে যেতেই আমি দাদুর রুমের দিকে যাওয়া ধরলাম। অবাক হয়ে তিশার আপু জিজ্ঞেস করলো, কেন দিয়েছে এখনই বুঝতে পারবে। রুমে গিয়ে দেখলাম বাবা, মা, ভাইয়া আর কাকা আর কিছু লোক। আমি প্রায় সবাইকে চিনলাম, কিছু লোককে ছাড়া। আমার মুখে আগেই বলেছি মাস্ক আছে, তাই আমি গিয়ে দাদির পাশে বসলাম। এই কে তুমি? মায়ের পাশে বসেছ কেন? কে তুমি বাবা? তখনই কাকি এসে বলল। ও রিমন। রিমন বলার সাথে সাথেই পুরো বাড়ি যেন নিস্তব্ধ হয়ে গেল। মা বাবা দুইজনেই কাতর চোখে আমার দিকে তাকিয়ে আছে। পুরো বাড়িটাই চুপ হয়ে গেল। তিশা আর তার আপু কিছুই বুঝতে পারছে না। দাদু আমার হাতটা ধরে বলল, তুই আমার নাতি রিমন। দাদু, আমি তোমার নাতি রিমন। দাদু কোনো রকম উঠেই আমাকে জড়িয়ে ধরল। এতদিন কোথায় ছিলি দাদু ভাই? কত খুঁজেছি তোকে। এই তো আমি এসে পড়েছি দাদু তোমার কাছে। আর কোথাও যাস না দাদু ভাই। আমাকে চলে যেতে হবে। তোমার অসুস্থতার কথা শুনে আমি এসেছি। আমার আবার চলে যেতে হবে। আমি কারো বাড়িতেই অবহেলার পাত্র হয়ে থাকতে চাই না। এটা তো তোর বাড়ি। না,
আমার কোনো বাড়ি নেই, তোমার কাছে একটু থেকেই চলে যাব। তিশা আর ওর আপু কিছুই বুঝতে পারছে না, প্রায় সবার চোখেই জল, কিন্তু ভাইয়ের চোখে জল নেই। হয়তো আমার ফিরে আসাতে ভাইয়া খুশি হয়নি। তুই যদি বাড়ি ছেড়ে চলেও যাস তাহলে কথা দিয়ে আমার সাথে মাঝে মাঝে দেখা করে যাবি। হঠাৎ করে বাবা বলল, ও যাবে মানে? ও কোথাও যাবে না, এটা ওর বাড়ি আর ও এখানেই থাকবে। আগেই বলেছি আমার কোনো বাড়ি নেই, আমি একাই এখন ভালো আছি। আবার নতুন করে পরিবারের মায়ায় জড়িয়ে আবার নতুন করে অবহেলা পেতে চাই না আমি। মায়া সে আমাকে জড়িয়ে ধরল। দেখ বাবা, আমরা ভুল করে ফেলেছি। তুই চলে যাওয়ার পর আমরা সেই ভুলটা বুঝতে পেরেছি। তোর বাবা আর আমি সব জায়গায় তোকে খুঁজেছি, কিন্তু তোকে পাইনি। দেখ দাদু, সবাই যেহেতু এত করে বলছে থেকে যা। আচ্ছা, আমি এখানে থাকবো, তবে আমার কাছে শর্ত আছে। আমি তোর সব শর্ত মেনে নিব। আমি আমার মতন থাকবো একটা রুমে, কেউ আমার রুমে আসবে না, রুম গোছাতেও আসবে না। তাহলে ঘর গোছাবে কে? আমারটা আমি নিজেই পারি, এতদিন তো আমারটা আমিই করেছি। আমি রাত 12টার আগে বাড়ি ফিরবো না, নিজের মতো করেই থাকবো। কিন্তু ওর রাত পর্যন্ত। সমস্যা হলে আমি চলে যাচ্ছি, না, কোনো সমস্যা নেই। আর আমি আমার খাবার বাইরে থেকেই খেয়ে আসবো। এই বাড়ির খাবার আমি খাবো না, আর এইখানে শুধু আমিই থাকবো। নিজের বাড়ি খাবার রেখে বাইরে খেয়ে লাভ কি? অযথা টাকা নষ্ট। আমি আমার উপার্জন করা টাকা নষ্ট করব। কারো টাকা আমার লাগবে না। ছোটবেলার কথা আমার মনে আছে, টাকা না নিয়েও আমাকে মার খেতে হয়েছে। এ সময়ের কথা বাদ দে। আমি চাইলে ওই কথা ভুলতে পারবো না। শুধু তোমার অসুস্থতার কথা শুনে আমি এখানে এসেছি, না হলে জীবনও আসতাম না। আর আমার কাজটা শেষ হয়ে গেলে আমি আবার চলে যাব। কি কাজ দাদু ভাই? পরে বলবো। আচ্ছা, তোর রুমে গিয়ে এখন রেস্ট নি। আচ্ছা, তোর মুখের মাস্কটা খোল, একটু ভালো করে দেখতে পারলাম না। আমি ফ্রেশ হয়ে আসছি, তখন ভালো করে দেখো। এই বলে আমি চলে আসলাম। আসার সময় তিশা আর ভাবি, মানে ইমন ভাইয়ের বউ, আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল। হয়তো আমি যে এই বাড়ির ছেলে এটা ভাবতেই পারিনি। আমি আমার রুমে চলে আসলাম। রুমটা অনেক গোছানো। ব্যাগটা রেখে জামা কাপড় বের করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে শুধু টাওয়ালটা পরে বের হলাম, রুমের দরজা লক করিনি। তখনই তিশা নামের মেয়েটা আমার রুমে এলো। আমার গায়ে শুধু একটা টাওয়াল। তিশা মেয়েটা রুমে এসে আমার দিকে তাকিয়ে রইল। আমি দেখা মাত্র আবার ওয়াশরুমে ঢুকে গেলাম। কি লুচু মাইয়া, এখন আমার দিকে তাকিয়ে আছে। ওইভাবে তাকিয়ে আছো কেন? আমার ডাকে মেয়েটার হুঁশ ফিরল বুঝি। মেয়েটা কোনো কথা না বলে একটা হাসি দিয়ে চলে গেল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে জামা কাপড় পরে নিলাম। তারপর ব্যাগ থেকে পিস্তলটা বের করে খাটের উপর রাখলাম। তখনই দাদু আমাকে ডাক দিল। আমি পিস্তলটা ওইখানে রেখেই দাদুর রুমে চলে গেলাম। দাদি আমাকে জিজ্ঞাসা করলো আমার রুম ঠিক আছে কিনা, আর রুমে কোনো সমস্যা আছে কিনা। এত বছর তো আর ওই রুমে কেউ থাকতো না, তাই জিজ্ঞাসা করলো আর কি। না দাদু, সব ঠিক আছে। এই বলে দাদির সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ আমার রুম থেকে একটা চিৎকারের আওয়াজ এলো। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে দেখি ওই মেয়েটা আমার রুমে, আর আমার পিস্তলটা মাটিতে পড়ে আছে। নিশ্চিত এই মেয়েটা আমার পিস্তলটা দেখে ভয় পাইছে। আমি তাড়াতাড়ি পিস্তলটা উঠিয়ে কোমরে গুজে নিলাম। হেই, আমার রুমে আসার সাহস তোমার কি করে হয়? এর আগের বার আসলে, এখন আবার এসে আমার জিনিস ধরেছ। আপনার সাথে প্রথম খারাপ ব্যবহার করেছিলাম, তাই ওইবারও ক্ষমা চাইতে এসেছিলাম। কিন্তু কে জানতো আপনি তখন গোসল করছেন। আমি ভাবলাম আপনার গোসল করা শেষ, তাই এখন ক্ষমা চাইতে আসলাম। কিন্তু এসে আপনাকে রুমে দেখলাম না, তাই পিস্তলটা দেখে আচমকা ভয় পেয়ে গিয়েছিলাম। এইসব ফালতু কথা রাখো। আমি জোরে জোরে কথা বলছিলাম। মা বাবা ভাইয়া ভাবি সবাই আমার রুমে আসলো। কি হয়েছে? আমি আগেই বলেছিলাম আমার রুমে যেন কেউ না আসে, তারপরও এই মেয়েটা কেন আমার রুমে আসে? ওর কাজ কি এখানে? বাবা, একটু শান্ত হ। কিসে শান্ত হব? আমার রুমে কেউ আসতে পারবে না, আর আমি আমার মতন থাকবো, সেটা আমি আগেই বলেছিলাম। ও হয়তো ভুল করে এসে গেছে। আপনি আমার ভাইয়ের বউ, আমার না। আমার ব্যাপারে কোনো কথা বলতে আসবেন না। আমি আমার ব্যাপার আমি নিজেই সামলে নিতে পারবো, আর ভুলেও আমার রুমে যেন কেউ না আসে। ও তোর ভাবি রিমন, ভালোভাবে কথা বল। আমি ভালোভাবে কথা বলতে শিখিনি। আমি রাস্তায় বড় হয়েছি, তাই রাস্তার লোকেরা যেমন কথা বলে আমি তেমন করেই কথা বলবো। রিমন, আমি তোর ভাই, আমার সাথে এমন করে কথা বলতে পারিস না। সেই ভাই, যার জন্য ছোটবেলায় প্রতিদিন মার খেতাম। টাকা চুরি না করেও যার জন্য আমি চোর প্রমাণিত হতাম আর মার খেতাম। আর সেই ভাই যে টাকা নিয়ে আমার কথা বলেছিল আর আমার বাড়ি থেকে চলে যাওয়ার কারণ তুমিই ছিলে।